শুভেচ্ছা। বাংলাদেশ সানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ ছিল নিরুপায়। নিজেদের বাণিজ্য আর শ্রমবাজার টেকাতে খানিকটা বাধ্য হয়ে সৌদি নেতৃত্বাধীন নৌ সামরিক জোটে যোগ দিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের একের পর এক প্রকল্প বাতিলের কারণে বর্তমানে বাংলাদেশ জ্বালানি অনিশ্চয়তার ফাঁদে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। লোহিত সাগরে হুতিদের হুমকি মোকাবেলায় সৌদি আরবের নেতৃত্বে গঠিত নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যখন বাংলাদেশের নাম এলো, অনেকেরই প্রশ্ন ছিল বাংলাদেশ কি তাহলে ইরানের বিপক্ষে অবস্থান নিল, কিংবা কারো সঙ্গে বিরোধে না যাওয়ার পররাষ্ট্র নীতি থেকে বাংলাদেশ কি সরে এলো? ওই জোটে যোগ দিয়ে বাংলাদেশের লাভ কি, ক্ষতির ঝুঁকি বা কতটা, সেসব প্রশ্ন স্বাভাবিকভাবে সামনে আসছে। তবে বিশেষজ্ঞরা বলছেন বর্তমান পরিস্থিতিতে খুব বেশি বিকল্প বাংলাদেশের সামনে ছিল না। তারা এও মনে করেন লোহিত সাগরে কার্যকর সামরিক ভূমিকা রাখার সুযোগ বাংলাদেশের জন্য সীমিত। ফলে সৌদি জোটে বাংলাদেশের অংশগ্রহণ মূলত প্রতীকী পর্যায়ে সীমাবদ্ধ থাকবে। পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকার প্রেক্ষাপটে এই সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হওয়ায় বাব আল মানদেব হয়ে লোহিত সাগরের নৌপথের কৌশলগত গুরুত্ব বেড়েছে। কিন্তু ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা সম্প্রতি লোহিত সাগরে সৌদি আরব সংশ্লিষ্ট জাহাজে হামলা চালায় এবং সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয়। তাতে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়। বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় 10 থেকে 12% বাব আল মানদেব প্রণালী দিয়ে পরিচালিত হয়। প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেলও এই পথ দিয়ে পরিবহন করা হয়। প্রণালীর সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র 29 কিলোমিটার। সেখানে মাত্র 2টি নৌ চ্যানেল দিয়ে জাহাজ চলাচল সম্ভব। ফলে ওই পথ বাধাগ্রস্ত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এ অবস্থায় বাব আল মানদেব প্রণালী লোহিত সাগর ও এডেন উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা আসে গত 31 জুলাই। রোববার এক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন রাখা হয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সামনে। জবাবে তিনি বলেন, হুতিদের ঠেকাতে সৌদি আরবের নেতৃত্বে বহুজাতিক এই জোটে যোগ দিয়েছে বাংলাদেশ। তিনি আরও বলেন, মূল বিষয় হচ্ছে সৌদির সঙ্গে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে এবং আমরা সৌদির সঙ্গে সম্পর্ককে কেবল হজ ওমরার মধ্যে সীমাবদ্ধ রাখছি না। কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং ঢাকা ও রিয়াদের সম্পর্ক হবে কৌশলগত এবং এটা খুবই মজবুত সম্পর্ক হবে। দুই পবিত্র মসজিদের রক্ষক হিসেবে সৌদি আরবের বিশেষ অবস্থানের কথাও বলেন হুমায়ুন কবির। 2025 বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষ আইন বাতিল করে সাবেক অন্তর্বর্তী সরকার। ফলে বিদ্যুৎ খাতে এ আইনের আওতাধীন নবায়নযোগ্য জ্বালানির 31টি প্রকল্প বাতিল হয়। একই কারণে বাতিল হয় ভাসমান এলএনজি টার্মিনাল, FSRU নির্মাণ এবং দীর্ঘমেয়াদী এলএনজি আমদানির মতো গুরুত্বপূর্ণ গ্যাস সরবরাহ চুক্তিও। দাবি করা হয় দেশের জ্বালানি অনিশ্চয়তার পেছনে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, অনিয়ম, লুটপাটের বড় দায় রয়েছে। পাশাপাশি ক্ষমতায় এসে অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে যেসব হঠকারী সিদ্ধান্ত নিয়েছিল সেগুলোও জ্বালানি খাতকে অনিশ্চয়তায় ফেলে দেওয়ার জন্য কম দায়ী নয় বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। সাবেক অন্তর্বর্তী সরকারের সময় বাতিল হওয়া নবায়নযোগ্য বিদ্যুতের 31টি প্রকল্প থেকে অন্তত 1000 মেগাওয়াট বিদ্যুৎ চলতি বছর উৎপাদনে আসার লক্ষ্যমাত্রা ছিল। এছাড়া বেসরকারি কোম্পানিকে দেয়া এলএনজির তৃতীয় ভাসমান টার্মিনালটিও চলতি বছরের অক্টোবরে চালু হওয়ার কথা ছিল। এগুলো বাস্তবায়ন হলে দেশে চলমান গ্যাস সংকট অনেকটাই সামাল দেওয়া যেত। একই সঙ্গে লোডশেডিং মোকাবেলায় নবায়নযোগ্য খাত বড় সহায়তা দিতে পারত বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বিভিন্ন খাত সংস্কারে অন্তর্বর্তী সরকার কমিশন গঠন করেছিল, কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত 1.5 দশকের অনিয়ম দুর্নীতি তদন্তে কোনো কমিশন গঠন করা হয়নি। আইন সংবিধান সংস্কার, রাজনৈতিক ঐক্যমত্য তৈরির মতো ইস্যুতে অন্তর্বর্তী সরকার বিপুল গুরুত্ব আরোপ করলেও জ্বালানির মতো অত্যাবশ্যকীয় খাত অগ্রাধিকার পায়নি। দেশে বর্তমানে গ্যাস সংকট চলছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি টার্মিনাল ত্রুটিতে পড়ায় সংকট আরও প্রকট হয়েছে। শিল্প কারখানা, বিদ্যুৎ, আবাসিক ও সিএনজি খাতে গ্যাসের সংকট গ্রাহকদের ভোগান্তিতে ফেলেছে। জ্বালানি খাতের এই সংকটের প্রভাব শুধু বিদ্যুৎ উৎপাদন বা গ্যাস সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো অর্থনীতি ও জনজীবনের উপর চাপ তৈরি করেছে। জ্বালানি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এলএনজি বহনকারী একটি জাহাজকে ভাসমান টার্মিনাল বা FSRU-তে রূপান্তর করতে সাধারণত 12 থেকে 18 মাস সময় লাগে। ফলে কোনো একটি বেসরকারি কোম্পানির সঙ্গে ভাসমান টার্মিনাল নির্মাণের চুক্তি বাতিল করলেও ভিন্ন উদ্যোগের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই নতুন ভাসমান এলএনজি টার্মিনাল তৈরি করা সম্ভব ছিল।
কিন্তু সে ধরনের কোনো উদ্যোগ অন্তর্বর্তী সরকার গ্রহণ করেনি। বিশেষজ্ঞদের ভাষ্য, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ ও জ্বালানি খাতের বৈদেশিক দায় কমিয়েছে, এটা সত্য। কিন্তু বিশেষ আইনের অধীনে এ খাতের বেশ কিছু প্রকল্প বাতিল করে বড় সংকট ডেকে আনা হয়েছে। তারা বিদেশি বিনিয়োগ বাতিল, গ্যাস সংকট ও বিদ্যুতের নবায়নযোগ্য সক্ষমতার বিষয়গুলো উপেক্ষা করেছেন। এসব বিষয় পুনঃ দর কষাকষির সুযোগ ছিল, কিন্তু তা না করে অন্তর্বর্তী সরকার ঢালাওভাবে চুক্তি বাতিল করেছে। তাদের সেসব সিদ্ধান্তের ফলে গ্যাস খাতে তৈরি হওয়া সংকটের বোঝা বর্তমান সরকারের উপর এসে পড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 5 মাস ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও ওমানের মধ্যে প্রস্তাবিত এক চুক্তিতে হরমুজ প্রণালী হয়ে উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর ওপর তেহরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ রাখা হয়েছে। গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং অঞ্চলের আরও 2 কর্মকর্তা। ইরানের জন্য এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ছাড়গুলোর একটি হতে পারে। প্রস্তাবটি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি শিগগিরই হতে যাচ্ছে। তবে মার্কিন কর্মকর্তারা বারবার বলে আসছেন, বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথটির প্রবেশাধিকার ইরানের নিয়ন্ত্রণে দেওয়ার বিষয়ে তারা কখনোই সম্মত হবেন না। ভারতের সাম্প্রতিক জেনজি আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক অবস্থান অনেকটাই দুর্বল হয়েছে বলে দাবি করেছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। তিনি বলেন, ভবিষ্যতে জনগণের দাবি উপেক্ষা করা হলে শিক্ষা ইস্যুর বাইরে আরও বড় আন্দোলন গড়ে উঠতে পারে। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সোনাম ওয়াংচুক বলেন, আন্দোলনের ফলে দেশের তরুণদের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে এবং তারা এখন বিশ্বাস করছে যে ঐক্যবদ্ধ হলে পরিবর্তন আনা সম্ভব। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনের পর ভারত জুড়ে বড় ধরনের সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। আন্দোলনের জেরে 25 জুলাই ভারতের তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। ওয়াংচুকের মতে, এই ঘটনায় প্রমাণ করে যে আন্দোলন সরকারের ওপর বড় চাপ সৃষ্টি করেছে। 59 বছর বয়সী ওয়াংচুক দিল্লিতে টানা 26 দিন অনশন করেন। এ সময় তিনি শুধু লবণ ও পানি গ্রহণ করেন। অনশনের সময় তার ওজন 11 কেজি কমে যায়। পরে তিনি জানান, শেষ 6 দিনে তাকে জোর করে হাসপাতালে রাখা হয়েছিল, যা তার ভাষায় ছিল কারাগারের মতো। এবার শুনে নিচ্ছি বাংলাদেশের বাণিজ্য সংবাদ। নানা অনিয়ম জালিয়াতির কারণে আমানত ফেরত দিতে না পারা আর্থিক প্রতিষ্ঠান খাতের আকার ছোট হয়ে আসছে। এসব প্রতিষ্ঠান উচ্চ সুদ দিয়েও এখন আমানত পেতে হিমশিম খাচ্ছে। সুদ যোগ করে প্রতিষ্ঠানগুলোর আমানতের স্থিতি বাড়ছে না, কমে যাচ্ছে ঋণ। আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারা 20 প্রতিষ্ঠানের প্রভাবে পুরো খাতে এই নেতিবাচক প্রভাব পড়েছে। শিগগিরই 5টি প্রতিষ্ঠান বন্ধের পর এ খাতের আকার আরও ছোট হয়ে যাবে। বন্ধ হতে যাওয়া 5 প্রতিষ্ঠান হল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। প্রতিষ্ঠানগুলোর আমানতকারীদের 10 লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। এরই মধ্যে এসব প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া পরিস্থিতি উন্নতির জন্য সময় দেওয়া হয়েছে আরও 4 প্রতিষ্ঠানকে। পরিস্থিতি উন্নতি না হলে পরের ধাপে একীভূত করা হবে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, GSP ফাইন্যান্স অ্যান্ড কোম্পানি এবং প্রাইম ফাইন্যান্স। এবার শুনে নিচ্ছি বাংলাদেশের ক্রীড়া সংবাদ। বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন জিয়ানি ইনফান্তিনো। তবে মরক্কোয় অনুষ্ঠিত সভায় ফিফার শীর্ষ নির্বাহীদের সমর্থন পাওয়ায় সংস্থাটির সভাপতি হিসেবে বহাল থাকছেন তিনি। পরিকল্পনাটি বাতিলের পর তীব্র সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। এরপর ফিফার পরিচালনা পরিষদের সদস্যদের জরুরি সভায় ডাকেন তিনি। গতকাল মরক্কোর রাবাতে ফিফার আফ্রিকান কার্যালয়ে সেই সভা শেষ হওয়ার 4 ঘণ্টা পর ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি প্রকাশ করে ফুটবলের নিয়ন্ত্রক এ সংস্থা। ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফ এস্ট্রোম ও উপস্থিত পরিচালনা পরিষদের সদস্যরা বিবৃতিতে বলেন, ফিফার 211টি সদস্য দেশের ভোটে নির্বাচিত একমাত্র অফিসিয়াল হিসেবে সভাপতি জিয়ানি ইনফান্তিনোর ওপর পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করা হচ্ছে। বাংলাদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।